নমস্কার, তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। আমরা লোকসভা ভোটের নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরপরই কিন্তু লোকসভা ভোট নিয়ে প্রচার সেটা কিন্তু তুঙ্গে রয়েছে। বিরোধীরা এতদিন জাতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে সেরকম না বললেও কিন্তু বিজেপির যারা রয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তারা কিন্তু কংগ্রেসের উপর বারবার পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করেছেন। জাতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র এতদিন ছিল, কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরপর যখন ত্রিপুরা রাজ্যের প্রার্থী তালিকার ঘোষণার সময় এলো, তখন কিন্তু রাজ্যেও পরিবারতন্ত্র নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারতন্ত্র রাজ্যে এই কারণে বলা হচ্ছে, জাতীয় স্তরে যেরকমভাবে লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে রাজনীতিতে এনেছিল, সক্রিয় রাজনীতিতে, যেভাবে উত্তরপ্রদেশের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর প্রার্থী যখন ঘোষণা করার পালা এসছে রাজ্যে, তখন কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি সদ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, তিনি কিন্তু তার বোন, তার দিদি প্রজ্ঞা দেববর্মনকে পূর্ব আসনের প্রার্থী মনোনীত করেছেন। রাজ্যে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন এবং একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত যে রাজ্যেও কি পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে, আজকে এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছে আমি তার সঙ্গে আগে পরিচয় সেরে নিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে অস্মিতা বণিক, বিজেপি থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে অনির্বাণ সাহা, কংগ্রেস থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটা আমি অনির্বাণ বাবু আপনার কাছেই রাখবো, যে সত্যি কি ত্রিপুরায় পরিবর্তন তো হয়েছে, এখন পরিবারতন্ত্রের ছোঁয়া কি লেগেছে ত্রিপুরাতেও? না, এটা ভুল কথা। আমি জানি না আপনি কিভাবে বা কেন এই কথাটা বললেন যে পরিবারতন্ত্র। আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছে। আজকে ওনার বোন আমাদের প্রজ্ঞা দেববর্মন পূর্ব ত্রিপুরা আসন থেকে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করছে। ঠিক আছে, রাজ্যের মানুষ আজকে 2018 সালে যে বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষ অনেক আশা আকাঙ্ক্ষিত সরকার, কিন্তু এই বিজেপি সরকারটা মানুষের 25 বছরের মানে যে বঞ্চিত, যে লাঞ্ছিত, তার প্রতিবাদে কিন্তু মানুষ রাজ্যে এই সরকারটাকে বসিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে 1 বছরের মধ্যে এই সরকারটার প্রতি মোহভঙ্গ করে মানুষ দলে দলে কংগ্রেসে যোগ দিতে চলেছে। আর যেটা আপনি বলেছেন যে পরিবারতন্ত্র, প্রজ্ঞা দেববর্মনের কথা, তো উনি কংগ্রেসের লোকসভা, উনি এরকম না যে মানে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন বলে ওনাকে টিকিটটা দেওয়া হয়েছে, তা না। রাজ্যের মানুষ মহারাজার জন্য পূর্ব ত্রিপুরা আসন, মহারাজার জন্য একটা আলাদা তাদের মধ্যে একটা আবেগ আছে। সেই আবেগটাকে নিয়ে এবং প্রজ্ঞা দেববর্মন একটা স্বচ্ছ, একটা নিট অ্যান্ড ক্লিন ফেস আমরা কংগ্রেস রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে একটা প্রশ্ন আপনাকে করতে আমার খুব ইচ্ছে করছে। অস্মিতা বণিক এখানে রয়েছেন, ম্যাডাম আপনাকেও সামনে রেখে, এবং আপনাদের কংগ্রেস পার্টি থেকে এই স্টুডিওতে বসে একটি আলোচনা থেকে বলেছিলেন যে বিপ্লব কুমার দেব, যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন সদ্য 1 বছর আগে, উনিও নাকি কোথা থেকে জুড়ে এসে উড়ে বসেছিলেন ত্রিপুরার মসনদে। এই কথাটা কংগ্রেস থেকে একজন বলেছিল এই স্টুডিওতে। যদি আজকেও বলা হয় সেই কথাটাই, যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দিদি প্রজ্ঞা দেববর্মন হঠাৎ করে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে হঠাৎ করে পূর্ব আসনের প্রার্থী হিসেবে ওনাকে মনোনীত করা হলো। দেখুন, আমরা সবাই জানি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে আজকে কংগ্রেস সভাপতি হঠাৎ করে হয়েছেন তা না, কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন। উনি যুব কংগ্রেসের কমিটিতে উনি ছিলেন, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, এবং এতদিন ধরে উনি প্রায় টানা 5 বছর ধরে, আমি যদি ভুল না করে থাকি বা একটু আগে হবে, উনি কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন। তাহলে উনি কিন্তু কংগ্রেসটাকে কিন্তু উনি শুরু থেকে কিন্তু একদম যে মানুষের যেটা আমরা করি যৌবন, ছাত্র যৌবন, তারপরে উনি কিন্তু এই স্টেপে উনি আছেন। দিদি তো বিপ্লব, দিদি নেই, দিদি এখন তো মনে করেন না যে রাজ্যের মানুষ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন একটা রাজ্যের প্রেসিডেন্ট হয়েছে, উনাকে দল দিয়েছে যে উনিও ইচ্ছা করে দাঁড়াতে পারতো, কিন্তু উনার দাঁড়ানোর বা উনার যে মানে পদ সেটার কোনো উনার ইয়ে নেই। উনার দিদিকে রাজ্যের কংগ্রেস, জাতীয় কংগ্রেস, এআইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে প্রজ্ঞা দেববর্মনকে এই পূর্ব আসনে যদি প্রার্থী করা হয় কংগ্রেসের। আমার প্রশ্নটা ছিল যে বিপ্লব কুমার দেবকে আপনারা বলছিলেন যে উড়ে এসে জুড়ে বসেছে, এখন যদি
ঠিক উল্টো প্রশ্নটাই যদি বিজেপির থেকে ওনারা করেন যে তাহলে প্রজ্ঞা দেববর্মন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে? না, প্রজ্ঞা দেববর্মন উড়ে এসে জুড়ে বসেছে সেটা আমরা, কারণ প্রজ্ঞা দেববর্মনের একটা রাজপরিবারের ইতিহাস আছে। রাজপরিবারের রাজমাতা আমাদের সাংসদ ছিলেন, মহারাজা প্রদ্যুৎ কৃষ্ণ দেববর্মন আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি, আগে কার্যকরী সভাপতি ছিলেন, এখন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছে। রাজমাতা আগে সাংসদ ছিলেন, ত্রিপুরা থেকে নির্বাচিত হয়ে উনি সাংসদও হয়েছিলেন, মন্ত্রীও ছিলেন, ঠিক আছে। তো ওনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু বিপ্লব দেবের সেই ব্যাকগ্রাউন্ডটা নেই। বিপ্লব দেব কিন্তু কোনো রাজনৈতিক মানে কোনো এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। উনি দীর্ঘদিন ত্রিপুরাতেও ছিলেন না, উনি ত্রিপুরাতে ছিলেন না। ওনাকে 2 বছর আগে ত্রিপুরাতে এনে বসানো হয়েছে এবং রাজ্যের ভাবাবেগকে কাজে লাগিয়ে উনি একটা ভীষণ ডকুমেন্টস নামে যে প্রতিশ্রুতি, একটা মিথ্যার ফুলঝুরি দিয়ে আজকে রাজ্যের মস্তকে বসে আছে। আমি এই প্রশ্নটা, একই প্রশ্ন নিয়ে আপনার ম্যাডাম আপনার কাছে আসবো, যে এই স্টুডিও থেকে বসে বলেছিল যে বিপ্লব কুমার দেব কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আমি যদি এই প্রশ্নটা ঠিক আপনার কাছেও রাখি, যে উনি যে কথাটা বলছেন যে ওনাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, বিপ্লব দেবের সেটা নেই, এবং পরিবারতন্ত্র, এই সবকটা নিয়ে আপনার কাছ থেকে শুনবো। সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে বাইরের আবহাওয়াটা খুব ঠান্ডা, এমনিতে খুব মানে দাবদাহ আমরা বলতে পারি, শীত সবে গেলে বসন্ত এসছে। কিন্তু আপনি যদি দেখেন নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে এখন যে রাজ্যের রাজনীতির পরিস্থিতি, যেটা হয়তো স্বাভাবিক আরও থাকতে পারতো, কিন্তু এটাকে ইচ্ছাকৃতভাবে যেখানে ইন্ধন জুগিয়ে অনেকটা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বাই দ্য নেম অফ, আপনি এটা যেটা পরিবারতন্ত্রই বলুন আর বাই দ্য নেম অফ ফেক ডেমোক্রেসি যেটাকে বলা হয়। আপনি যদি ত্রিপুরার ব্যাপারটা দেখেন, আমরা হচ্ছে এতটাই স্বাধীন, এটা প্রিন্সলি স্টেট ছিল ত্রিপুরা, এখন মানে এটা কোনোদিনই ব্রিটিশদের আন্ডারে, এটা কলোনিয়াল রুল ছিল না, মানে ব্রিটিশদের আন্ডারে এটা শাসিত হয়নি। আমাদের 1463 সালে প্রথম ধন্যমাণিক্য আমাদের ফার্স্ট রাজা, যদি আমরা রাজমালাকে দেখি, বিদ্যাপতির লেখা যেটা রাজমালা, সেটা 4টা ভলিউম আছে। আমি অস্মিতা, আমার একটা জীবন অনেকটা কম রাজমালা জানার জন্য বা বোঝার জন্য, কিন্তু আমি যেটা মানে এখান থেকে বুঝেছি যে আমরা ত্রিপুরী রাজা, এটা আপনি বলেন সোভরেন্টি ওয়াইজ বা লিবারেল, মানে নিজেকে নিজে স্বঘোষিতভাবে যদি হয়, 184 জন রাজার ইতিহাস ত্রিপুরার রাজমালাতে পাওয়া যায়। এর মধ্যে 16 হচ্ছে মানে সোভরেন, মানে যাদের ধরেন একটা সিকোয়েন্স মেনটেন করে ওনাদের রাজত্ব ছিল। ধন্যমাণিক্য থেকে, মহারাজা ধন্যমাণিক্য থেকে শুরু করে যদি আমরা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, যে ফার্স্ট আমাদের প্রদ্যোৎ কিশোর মাণিক্য বাহাদুরের আগে যিনি ছিলেন কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর, তো ওনার বাবা ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। ওনার 1947 একটা সেট ডিমাইজ হয়েছিল। তারপর সেই সময় কিরিট বিক্রম আমাদের মহারাজের বয়স ছিল মাত্র 13 বছর। ওনার মাকে তখন দায়িত্ব সামলাতে হয়েছিল। একটা কাউন্সিল অফ রেজিমেন্টস এটা ছিল, এটা আপনি ওরা বাধ্য হয়ে 1948-এর 12 জানুয়ারি এটা ডিসলভ করে দিয়েছিল, এবং উনি সোল মানে উনি একচ্ছত্র এটা করছিলেন। ভারত 1947-এর 15 আগস্ট আমরা স্বাধীনতা পেয়ে গেছি, তখনও কিন্তু আমাদের ত্রিপুরা ভারতের মূল মানে ইউনিয়ন টেরিটরি হিসেবে যোগদান করেনি। তখন এক প্রকার বাধ্য হয়ে আপনার 9 সেপ্টেম্বর 1949 মানে কাঞ্চনপ্রভা দেবী আপনার ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টে সাইন করেছিল, এবং এটা মানে ইনাক্ট হয়েছিল, মানে কার্যকরিতা শুরু করেছিল 15 অক্টোবর 1949 থেকে। সেই কারণে আমাদের যেটা চিফ কমিশন এটা অ্যাডমিনিস্ট্রেট করেছিল, এবং ত্রিপুরা একটা সি ক্যাটাগরি স্টেট। আমরা যদি দেখি প্রথম থেকেই আমরা কি স্বাধীন থাকবো, মানে আমরা কি প্রিন্সলি স্টেট হব, নাকি আমরা টোটাল ডেমোক্রেসির সাথে যুক্ত হবো। আপনি যদি প্রথম মানে একটা কথা কি জানেন তো, সত্য জিনিসটাকে আপনি সত্যের আধারে কি করে বিচার করবেন, যেটা ইউনিভার্সাল ট্রুথ, দ্যাট ইজ ট্রুথ। আপনি সত্য যেটাতে সত্য, যে আপনি যেভাবে রাজমালের ইতিহাস চেঞ্জ করতে পারবেন না, আমাদের যেটা ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট হয়েছিল সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না, প্রথম থেকে ত্রিপুরা সি ক্যাটাগরি স্টেট হিসেবে ট্রিটেড হয়েছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ ক্যান চেঞ্জ দ্য শিডিউল, ইউ ক্যান চেঞ্জ দ্য কনস্টিটিউশন। তো এবার যদি দেখেন একটা জিনিসের উৎপত্তি থাকে, একটা অরিজিন থাকে, হ্যাঁ, যেটাকে বলা হয়, আমরা যদি ডেমোক্রেসি সংজ্ঞাটা দেখি, এটা আব্রাহাম লিঙ্কন বলেছিল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু ত্রিপুরাতে যদি দেখেন, আমি বলে না যে কাদা ছোড়াছড়ি, আমি এটাতে বিশ্বাস করি না। আমার মনে হয় কি আধারের উত্তর শুধু মানে অন্ধকারের উত্তর, কিন্তু আধার বা অন্ধকারের উত্তর কোনোদিন অন্ধকার হতে পারে না, এটা আলো হতে পারে। তো আপনি যদি বিপ্লব দেবের অরিজিন নিয়ে কথা বলেন বা ওনার রাজনীতির ব্যক্তিত্ব নিয়ে কথা বলেন, তাহলে অবশ্যই বলতে হয় যে মানে কোন মাছের কি দর হবে সেটা যেরকম মার্কেট ঠিক করে, কোন মানুষ কোন জায়গায় বসবে সেটা জনগণ ঠিক করে, এবং এর জন্য একটা নির্দিষ্ট ক্যাবিনেট হয়, ওইখানে সিদ্ধান্ত ওইখানেই ঠিক হয়।
যেখানে যেটা রাজ্যবাসীর অ্যাকসেপ্টেন্স আছে সেখানে আমরা বসে ঝগড়া করার কেউ নয়, এবং একটা লোকের যোগ্যতা আপনি এক মুহূর্তে বিচার করবেন না। মর্নিং শোজ দ্য ডে, যেটা হয়েছে ত্রিপুরাতে আজকে 25 বছরের ইতিহাস বলুন, এর আগের ইতিহাস বলুন, যেখানে কোনোদিন কিছু হয়নি, এখানে আমরা যুগান্ত করে অনেক কিছু দেখছি। যে খুব ছোট জিনিস থেকে যে আমরা ত্রিপুরার যে রাস্তাগুলো আছে পাকা রাস্তা, এর দুপাশে ত্রিপুরার সৌন্দর্যায়ন, এটার থেকে আমাদের আর্থিকও লাভ হবে, আবার প্রত্যেকে 200 টাকা করে। এই যে ইনোভেটিভ থিঙ্কিংগুলো, এগুলো কিন্তু শুধু আপনি নেগেটিভ ক্রিটিসিজম দিয়ে পাবেন না। এগুলো করতে গেলে একটা সুস্থ মস্তিষ্কের প্রয়োজন হয়, যেটা শুধুমাত্র যে মাটির সঙ্গে যুক্ত আছে, যে এখান থেকে উঠেছে, যে গ্রাসরুটটা দেখেছে, সে ওইটাই বুঝতে পারবে। আজকে চকিদারের কাছে ভারতবর্ষের দায়িত্ব ছিল বলেই বা আছে বলেই আপনি আনপেইড আর্মির কাজটা করতে পারছে। আমরা যখন দেখি যে আমাদের আর্মিরা মানে এটা জানে আমার জীবনটা যে কোনো মুহূর্তে যাবে, বা আমি ভারত মায়ের সন্তান, আমি ভারত মায়ের জন্য বলি প্রদত্ত, এরকম মানে যেখানে ওনারা মানে বলা যায় যে বন্ড সাইন করেই চাকরিতে জয়েন করেন, সেখানে একটা সিভিলিয়ান হয়ে আমাদের মধ্যে যে আমাদের ভারত চেতনা, আমাদের ত্রিপুরা রাজ্যকে ভালোবাসার একটা চেতনা, যে আমার ত্রিপুরা যেটা প্রিন্সলি ছিল, যেটা কোনোদিন কলোনিয়াল আন্ডারে ছিল না, তো সেখানে দেখুন আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের যে প্রার্থী, আমি মানে বলছি না যে আই এম নট কামিং হিয়ার ফর প্রোপাগান্ডা ফর ক্যাম্পেনিং মাই পার্টি, কারণ কি জানেন, যেটা জনগণের অ্যাকসেপ্টেন্স পাবে সেটা তো আমার বলার চাইতেও বেশি এটা মানুষের অ্যাকসেপ্টেবিলিটি নিজেই থাকবে। আমরা যদি সবাই ডেমোক্রেসির সাথে থাকি, আমরা যদি প্রোগ্রেসের সাথে থাকি, এটা অটোমেটিক্যালি থাকবে। কিন্তু যে জিনিসটা আপনার দেখার বিষয়, আজকে যদি বলে থাকেন যে আমাদের 1978 থেকে যদি প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর, আমাদের যদিও বা কাঞ্চন প্রভা দেবী সাইন করেছিল ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট, সেই সুবাদে আমাদের এটা আমরা ইউনিয়নের সাথে যুক্ত হতে পেরেছি, পরে ত্রিপুরা পূর্ণ রাজ্য ঘোষিত হয়েছে, অনেক এরপরে অনেক গল্পগাথা, অনেক ইতিহাস। কিন্তু যদি আপনি দেখতে পারেন যে আমি রাজবংশীয় হয়েছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমার তো মানে এখন যেহেতু ডেমোক্রেসি, এখানে সবাই একটা আম আদমি হিসেবে ট্রিটেড হবে। এখানে যদি আমি শুধু সেন্টিমেন্টটা কাজে লাগাই, কেন কংগ্রেসের কি কেউ ছিল না, উপজাতি কি কেউ ছিল না? ওনারা যে এত উপজাতি দরদ দেখায় কেন? আমি একবারও বলছি না যেটা ত্রিপুরা, আজকে এটা রাজারও ত্রিপুরা, আজকে এটা আমাদের প্রজা, আমরা যারা প্রজা আমাদেরও সেটা ত্রিপুরা, সমভাবে ত্রিপুরা আমার মাতৃভূমি। আমার ত্রিপুরার প্রতি আমার একটা নারীর টান রয়ে গেছে সহজাত। এটা রাজা হলেই যে আমি রাজত্ব করবো এরকম কিছু কথা থাকে না। রাজা রামমোহন রায়ও মানে মনের রাজা, কারণ কি উনি কালা পানিয়ে বন্ধ করেছিল। এই যে আমরা আজকে এখানে স্টুডিওতে বসে কথা বলতে পারছি, এই যে আমাদের মিডিয়ার স্বাধীনতা, এটা নিয়ে প্রথম যদি কেউ করে থাকে, উনি তো জার্নালিজম পড়েন উনি। কিন্তু দেখুন, একটা যে ইনোভেটিভ কিছু করতে গেলে মানে আপনাকে সেই রকমের অনেকটা ওয়াইজ হতে হবে যে আমি রাজার ছেলে বলে আমি রাজা হব। আজকে বিপ্লব দেবজির বাবা আজকে কোনো মন্ত্রী ছিল না, কিন্তু উনি মন্ত্রী হয়ে দেখিয়েছেন। কিন্তু এরকম কি আছে যেটা লিগেসি? এটা ডেমোক্রেসি, এটা গণদেবতার রায়ের সেটা সিদ্ধান্ত হবে কে মসনদে বসবে, কে বসবে না, কে মানে কে শাসন করবে। এটা শাসনও না, এটা হচ্ছে সেবা। কিন্তু কংগ্রেস বা অন্য দলগুলি যদি আপনি মানসিকতা দেখেন, তারা হচ্ছে ওই যে রাজা রাজত্ব করবে, শাসন করবে। কেন প্রজ্ঞা দেববর্মনকে আমি যথেষ্ট রেসপেক্ট করছি, শি ইজ আওয়ার প্রিন্সেস, শি ইজ আওয়ার হাইনেস, মানে উনি আমাদের মানে গর্ব। আমরা যেরকম নির্মহল বা উজ্জয়ন্ত প্যালেস নিয়ে যেরকম আমাদের গৌরব আছে, সেরকম আমাদের বীর গাথা মানে ভারত ভাষ্য উপাধি রবীন্দ্রনাথকে দিয়েছিল যখন রবীন্দ্রনাথকে কেউ চিনতই না। সেই দূরদর্শী রাজার আমরা সেই রাজার মানে গল্প গৌরব বয়ে বেড়াচ্ছি। কিন্তু আজকে যদি আপনি ভোটের বাজারে আসেন, তাইলে কি শুধুমাত্র আমার ওই ব্র্যান্ডটাকে ইউজ করে পাবলিক সেন্টিমেন্ট নেওয়া? কংগ্রেস কি শুধু কি রাজপরিবার থেকে এতদিন অবধি কি শুধু কি মাত্র এই সাংসদ দাঁড় করিয়ে মানে প্রার্থী নির্বাচন করেছে নাকি? গতবারও তো কোনো রাজপরিবার থেকে কেউ হয়নি। যেটা বলছেন যে রাজপরিবার হলে রাজপরিবার কার কেউ ছিল না, এটা আমাদের দল সিদ্ধান্ত করবে, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আপনাদের কেন এত ভয় হচ্ছে? আমি তো চিন্তা ভাবনার পেরিফেরিটা চেঞ্জ করতে হবে। আপনাদের কেন এত ভয় হচ্ছে? উই আর নাও ইন 21st সেঞ্চুরি। হ্যাঁ, তো উনারা ভয় পাচ্ছেন, আমরা কেন ভয় পাবো? উনারা ভয় পাচ্ছেন। আরে উনি আমাদের লোক, আমরা ওনাকে কেন ভয় পাবো? সবার লোক, আপনার লোক। আমি বলছি একবার, আমি তো বলছি উনি আমার রাজ্যের রাজকুমারী। আপনি কি বলছেন? ওনাকে নিয়ে পলিটিক্স হতে পারে? মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন যে প্রজ্ঞা দেববর্মন রাজপরিবারের একজন শিক্ষিত মহিলা, তার জন্য ওনাকে নির্বাচিত করেছেন, পূর্ব আসনের প্রার্থী হিসেবে উনাকে মনোনীত করেছেন। আমার প্রশ্নটা এই জায়গায়, উপজাতি অংশের কি সবচাইতে উচ্চশিক্ষিত মহিলা ছিল না যাকে এখানে বসানো যেত? এখানে ওই শিক্ষিত এই শব্দটাকে ব্যবহার করে কেন বলা হচ্ছে উনি শিক্ষিত, উচ্চশিক্ষিত, তাই ওনাকে বসানো হয়েছে? উপজাতি অংশের ত্রিপুরা রাজ্যে কি একজন উচ্চশিক্ষিত মানুষ নেই, একজন মহিলা নেই, মেয়ে নেই? হ্যাঁ, নিশ্চয়ই ছিল। কিন্তু দল মনে করেছে যে প্রজ্ঞা দেববর্মনকে দিলে দল ভালো জায়গায় পৌঁছবে, রাজ্যের মানুষকে
যে লোকসভাতে পার্লামেন্টে গিয়ে রাজ্যের মানুষের হয়ে যে কথা বলতে পারবে, রাজ্যের যে মতলব ইয়েটা বুঝবে, সেটা তো অন্য যে কোনো উপজাতি অংশে যে কোনো মেয়ে কথা বলতে পারে। হ্যাঁ বলতে পারবে, কিন্তু এটা যেটাকে পরিবারতন্ত্র দেওয়া হচ্ছে সেটা ঠিক নয়। দেখুন না, আমার প্রশ্নটা হচ্ছে এটা যে উচ্চশিক্ষিত বলে আমি বলছি রাজবংশীয় উচ্চশিক্ষিত বলে ওনাকে এই আসনটা দেওয়া হয়েছে। কেন ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের কি সেই পরিমাণ উচ্চশিক্ষিত ওনার সমতুল্য শিক্ষিত কেউ নেই? মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বড় বোন বলে আজকে এই প্রশ্নটা উঠছে। আজকে যদি অন্য কেউ হতো তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো না। আমরা মহারাজা প্রদ্যোৎ কিশোর, উনি কংগ্রেস ক্যান্ডিডেট, উনি কংগ্রেসের হাত চিহ্নে দাঁড়িয়েছে, ঠিক আছে না? পরিবারতন্ত্রকে যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল কথা। অন্তপক্ষে কংগ্রেস, কেউ কংগ্রেসকে আমি ভালোবাসি, আমার ছোট ভাই আসবে রাজনীতিতে, এটা অবিসম্ভাবী কিছু না, কিন্তু ঠিক আছে আসতেই পারে। ও ভালোবেসে ওই পার্টি করতে, আবার এমন হতে পারে ভারতবর্ষের রাজনীতিতে ইতিহাস আছে যে আমি এই পার্টি করি, আমার ভাই আসতেই পারে 100 বার, আমার ভাই আপনার ভাই ছোট ভাই সবাই আসতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এসেই হঠাৎ করে পূর্ব আসনের প্রার্থী। আপনি যে বলেছিলেন যে মানে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের মুখ থেকে এগিয়ে দিয়েছে। আমরা কংগ্রেস, আমরা যদি পরিবারতন্ত্র এটাকে বলে কেউ রাজ্যের মানুষ, আমরা পরিবারতন্ত্র মেনে নিয়েছি, কিন্তু আমাদের পরিবারতন্ত্র এটা না যে অমিত শাহ যে ওদের বিজেপির সর্বভারতীয় সভাপতি, উনার ছেলে, আমরা আমাদের পরিবার, আমরা মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য লড়াই করি, মানুষের জন্য আমরা পার্লামেন্টে গিয়ে লড়াই করি, বিধানসভাতে লড়াই করি, ঠিক আছে? কিন্তু অমিত শাহ ছেলে 50,000 থেকে 50 কোটি টাকা এই রকমের পরিবারতন্ত্র আমরা বিশ্বাস করি না। যদি আমাদেরটা পরিবারতন্ত্র হয়, আমাদের রাজ্য দেশের মানুষের সাথে কথা বলার জন্য আমার বোন বা আমার ভাই গিয়ে রাজনীতিতে আসে, এটা যদি পরিবারতন্ত্র হয়, আমরা এটাকে পরিবারতন্ত্র মেনে নিচ্ছি, কিন্তু আমরা ওইটাকে মানতে পারি না যে আমি রাজনীতি করি বলে আমার নাম দিয়ে ওই আমার ছোট ভাই বা আমার ছেলে ওই রাজনীতি থেকে 50 লাখ থেকে 50 কোটি টাকা 3 বছরে কামাই করে নেবে, ওই পরিবারতন্ত্র বিশ্বাস করি না। দেখুন, অযথা তর্কের কুতর্ক বিতর্ক সবকিছু হতে পারে, কিন্তু যেটা বলার সবচেয়ে বেশি দরকার, কেউ যদি নিজের যোগ্যতা বলে, আমাকে তো বলতে দেন না। আজকে যদি আপনি দেখেন আমাদের যে অমিত শাহজি, যাকে নিয়ে তো কন্ট্রোভার্সি, উনি প্রথম জীবনে রাজনীতিতে এসেছিলেন, মানে আমি যেহেতু প্রসঙ্গ উঠেছে তাই বলছি, রাজনীতিতে এসেছিলেন উনি, মাঝখানে আবার একটু অফও করেছিলেন, কারণ উনি মানে তখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উনি একটু সময় চেয়েছিল যে আমি আমার ব্যক্তিগত জীবনটা একটু গুছিয়ে নিই। যদি দেখেন উনি প্রথমেই ওয়েল এস্টাবলিশ ছিল, এবং কেউ যদি শোনেন, এখন যদি দেখা যায় কেউ যদি মানে বিজনেসে প্রসার ঘটাতে পারে, সেটা তো তার বাবার এটা অন্যরকম ব্যাপার। আপনি যদি দেখেন আমাদের, কারণ দেখুন ভারতে ইনকাম ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স অথরিটি আছে, তারপরে অনেক রকমের মানে সংস্থাগুলো আছে যারা আমাদের আয় ব্যয়, আমাদের যেটা আয় সেটা কি করে নির্ধারণ হবে, সেটা কোত্থেকে উৎস কি হচ্ছে, এটা মানে এটা ডাটা নেওয়ার জন্য আমাদের এখানে ভারত সরকারের, শুধু এটা বিজেপি সরকার না, ভারত সরকারের নিজস্ব এরকম ডিপার্টমেন্ট আছে, তো এগুলোর সার্ভিলেন্সে আছে। কিন্তু আমি যদি এখন কথা বলি যে যে কমপ্লিটলি একজন পলিটিশিয়ান, জয় শাহ যে অমিত শাহজির ছেলে, সে কিন্তু পলিটিশিয়ান না, সে মানে উনি কমপ্লিটলি বিজনেসম্যান, উনি বিজনেস করে যদি এটা করতে পারে, তাহলে কথাটাই বললাম, সে পরিবারতন্ত্র। আমরা যদি লোকের জন্য কথা বলে পার্লামেন্ট ইলেকশন, আমরা মানুষের জনগণের রায়কে সম্মান জানিয়ে আমরা পার্লামেন্টে যাই, হ্যাঁ, সেটা যদি আমাদের পরিবারতন্ত্র হয়, আমরা এই পরিবারতন্ত্রে আমরা খুশি আছি, আমরা বলতে পারবো। কিন্তু আমাদের দ্বারা ওই আমার ভাইকে, আমার ইয়েকে, গরিব মানুষের কিছুই হলো না, যারা আজকে ভারতবর্ষের ওই আম্বানি, যারা আদানি, তাদের মতন কয়েকজন শিল্পপতিদের আজকে ভারতবর্ষে লাভ করে দাও, সেই পরিবারতন্ত্রে আমরা বিশ্বাস করি না, আমরা কংগ্রেস বিশ্বাস করি না, আমরা কংগ্রেস মানুষকে বিশ্বাস করি। এবার কি আমি একটু বলতে পারি? তো যেটা বলছিলাম, তো জয় শাহ তো কমপ্লিটলি বিজনেস করছে, ওনার প্রফিট অ্যান্ড লস বিজনেস খাতায় থাকবে। আমাদের যে মহামান্য রাহুল গান্ধীজি, উনি যে উনি তো কমপ্লিটলি একজন পলিটিশিয়ান, উনি তো বিজনেস কিছুই করেন না। ওনার ইউরোপে ওনার 6টা অ্যাকাউন্টে এত অ্যামাউন্ট কি করে আসে? রবার্ট বাত্রা ইকুয়াল টু রাহুল গান্ধী, রাহুল ইকুয়াল টু রবার্ট, এইভাবে খেলাটা চলছিল। আচ্ছা, আমি কি কথা বলবো? হ্যাঁ, আমি কি বলবো? আপনি যদি দেখেন আমাদের সর্বভারতীয় যেটা প্রেস কনফারেন্স হয়েছিল, আমাদের মেইন স্পোকস পার্সন সম্বিত পাত্রাজি, উনি সম্পূর্ণ ডাটাটা তুলে দিয়েছে। এবং আমি এখন যেহেতু সময়টা অনেকটা কম, আমি সবটা বলে আর সময়ের অযথা মানে এটা অপচয় করছি না। আপনারা কাইন্ডলি জাস্ট ওয়াচ ইন ইউটিউব সম্বিত পাত্রাস ফাইনাল যেটা বলেছিল রাহুল গান্ধীর অ্যাকাউন্ট নিয়ে, যে ব্যাপারটা এটা পরিষ্কার উঠে এসছে। আমি যদি পলিটিশিয়ান হই, তাহলে তো আমার কাজ হবে যে দেশ সেবা। আমার এখানে তো একটা নির্দিষ্ট আমি স্যালারি পাবো, আমার একটা নট স্যালারি, অনারিয়াম থাকে, যে সাংসদ হবে তার একটা অনারিয়াম থাকে। আপনার আয় এত মানে উৎসের চাইতে তো বেশি কি করে হয়? আপনি যদি ধরেন মাসে 2.5 লাখ টাকা করেও পেয়ে থাকেন সব খাতা মিলিয়ে সব, তাহলে আপনি কি করে এত
লক্ষ কোটি টাকার মালিক হয়ে যান। তারপরে যে হেয়ার অয়েল যেটা ঘোটালা হয়েছে, যেটা রাফেল তো আদৌ স্ক্যাম হলোই না, কিন্তু নিজেরা যেভাবে স্ক্যামে জড়িয়ে গেল সেটার কোনো হদিশ নেই। যাদের উৎপত্তি ভুলে হয়েছে, আপনি যদি দেখেন স্যার আশুতোষ মুখার্জির ছেলে যে বাংলার বাঘ, ওনার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি একজন ব্যারিস্টার ছিলেন। আপনি যদি বিজেপির মানে শুরুটা যদি দেখেন মানে চ্যারিটি বিগিনস এট হোম, এখানে তো পাওয়া নেওয়ার কোনো হিসেবেই নেই। সবাই জানে তাদের জীবন সম্পূর্ণভাবে সমর্পিত। আপনি যদি দেখেন নরেন্দ্র মোদীজি, আজকে ওনাকে নিয়ে এত কন্ট্রোভার্সি, আপনি যদি ওদেরকে এজেন্ডা বলেন কি বলবেন যে মোদী সরকার এই করেনি ওই করেনি, এই ভিশন ডকুমেন্টে ছিল করেনি। আরে করতে তো সময় লাগে। আমরা যখন পড়াশোনা করি, আমরা 12টা বছর স্কুলে পড়ি, এর আগে থাকলে ম্যাডাম আমি একটা মিনিট, করার ইচ্ছা থাকলে করতে পারে। 3টা রাজ্যে কংগ্রেস সরকার এসেছিল, আপনারা শুধু সরকার গঠন নিয়ে বসে থাকুন, খালি পার্সেন্টেজই বটে। ভারত যদি দেখেন, আমরা যদি বলি আপনি আরে দাঁড়ান না, ভারত যদি আপনি দেখেন, আমরা মোটামুটি প্রথম, কিন্তু আমরা যদি দেখি আমরা 200 বছর ইংরেজের পরাধীনতায় ছিলাম। এটা কিন্তু 200 বছর না, এটা 1556 আপনি কি বলেন 9th নভেম্বর থেকে শুরু হয়েছিল পানিপথের সেকেন্ড ওয়ার, যেখানে হিমুচন্দ্র বিক্রমাদিত্য যখন আকবরের দ্বারা হয়েছিল। আপনি যদি দেখেন ভারতবর্ষে কি নিয়ে বলেন তো, সব জায়গায় গিয়ে দেখবেন কত সুন্দর সুন্দর সমাধি সৌধ সব হয়ে গেছে। ভারতের যা ছিল সব লুণ্ঠিত হয়েছে। এক ভারতে কতবার লুণ্ঠন হয়েছে। এরপরও যে আমরা এতটা মানে এখনো যে ভারত ডেভেলপমেন্টের 4th স্টেজে আছে ইকোনমিক্যালি, যদি আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক যেটা আমাদের সমীক্ষা দিয়েছে, আমরা এটা তো অনেক বড় ব্যাপার। কেন হয়েছে? যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমাদের কোনো মানে ঋণ নেই, ঋণ ছাড়া যেখানে চলছে, যেখানে ভারতের, আমি যেটা বলি যে জাতির জনক মহাত্মা গান্ধী, আমরা কিন্তু কোনোদিন অ্যাপারথাইড করি না, যেটা আব্রাহাম লিঙ্কন যে হয়েছিল, যেটা অ্যাপারথাইড মানে কি কালার ডিসক্রিমিনেশন, যে তুমি আমার দলের লোক দেখে তুমি কিছু পাবে। আপনি দেখেন কি অদ্ভুত ব্যাপার, এই 1 বছরের যদি আপনি ত্রিপুরা সরকারের মিনিস্টার দিকে তাকান, আপনি দেখবেন তো কোথায় কি অনিয়ম হয়েছে, কিচ্ছু হয়নি। সমস্ত জায়গাতে স্বচ্ছতা রয়েছে, কিচ্ছু হয়নি ইন দ্য সেন্স এখানে কোনোদিন আমি হলফ করে বলতে পারি 2018 সনে যদি বিজেপি এবং আইপিএফটি মানে অ্যালায়েন্সে যদি আমাদের এই নতুন সরকার গঠিত না হতো, এখানে লাশের মিছিল করতে পারতো, তারা ওপেনলি থ্রেট করতো। ত্রিপুরাতে যেরকম গাঁজা ফ্যাক্টরি, মানে আমরা গাঁজা শিল্পের উপরে বেঁচেছিলাম। আপনি ভাবতে পারেন যে প্রিন্সলি স্টেটে কোনোদিন আমাদের ব্রিটিশ পরাধীনতা করে না, যেখানে করতে পারিনি, যেখানে আমরা এত স্বাভিমান বোধে ছিলাম, সেইখানে পুরো যুব সমাজকে নেশায় আসক্ত করা হয়েছিল। আমাদের কোন দিকে ডেভেলপমেন্ট ছিল? আর আমাদের 1 বছর হয়েছে, যেখানে সবচেয়ে বড় কথা 1463-তে ধন্যমাণিক্যের স্বপ্নে শুরু আমাদের এই ত্রিপুরা রাজমালার ইতিহাসে। এখানে একটা মহারাজের নামে একটা এয়ারপোর্ট ছিল না, যেটা দাবি সনদে উঠেছিল, কিন্তু সেটা কেউ বাস্তবায়ন করতে পারেনি। আপনার মনে হয়নি যে এখানে কেন মনে হয় রাজনীতি যে খেলা হয়, রাজনীতির কিছু এজেন্ডা থাকে, রাজনীতি হবে ফরেন পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স কেন হবে বলেন তো? একজন ত্রিপুরাবাসীর সাথে এবার যে দলের হোক, আমি যদি ধরুন আজকে আমার কিছু একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, তখন কি এটা বুঝে হবে যে আমি বিজেপির বা কংগ্রেসের কি সিপিআইএম এর বলে? আমার তো একটা প্রপার হেলথ ট্রিটমেন্ট লাগবে। সেটার জন্য সার্বিক স্বাস্থ্য শিক্ষা, আপনি যদি বলেন স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং যেটা উন্নয়নমুখী কাজগুলো, এগুলো তো যদি না দিয়ে আপনি শুধু দেখতে পারেন ওই তাকে কি করে ল্যাক পুলিং করা যায়, তাকে ক্রেপ কালচার, কাকে কিভাবে নিচে নামানো যায়, কেউ ভালো কাজ করছে তাকে একটু ক্ষতি করে দেওয়া, সেটা এটা তো কংগ্রেসের কালচার। কিছু বলবেন? আপনি বলেছেন গাঁজা নেশামুক্ত ত্রিপুরা, আমরা সবাই চাই নেশামুক্ত ত্রিপুরা হোক, যুব সমাজ একটা নেশামুক্ত। তো এই যে গাঁজা ধরেছে, গাঁজা হচ্ছে প্রশাসনিকভাবে ধরেছে, তো গাঁজাগুলো কোথায়? আমরা প্রশ্ন করছি। পুড়িয়ে দেওয়া হয়েছে কোথায়? হ্যাঁ, পোড়ানো হয়েছে। দেখুন আমি আপনাকে ডাটা দিচ্ছি, আপনারা তো মিডিয়ার সাথে যুক্ত আছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ৭১,০০০ গাঁজা পুড়িয়েছে আপনাদের কাছে, ৭১,০০০। আচ্ছা, আমার কাছে ডাটা আছে, ৭১,০০০ কেজি ডাটা গাঁজা পোড়ানো হয়েছে। কেন হবে না? কেন বলেন তো? আপনি মিডিয়াতে বলেছেন দর্শক দেখছে, দর্শককে বলুন, বিভ্রান্ত করবেন না। আমি বিভ্রান্ত করছি না, আমি রাজনীতি করতে আসিনি। দেখুন গাঁজাগুলো কোথায়? গাঁজাগুলো পুড়িয়ে দিয়েছে। এগুলো কি করবে? কোথায় প্রমাণ? থরি না সিস্ট করে এগুলো রেখে দেবে, এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন এনডিপিএস, কোন মিডিয়াকে কেন খবর দেওয়া হলো না তাহলে গাঁজাগুলো যখন নষ্ট করা হচ্ছিল? কেন আমাদের কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু আন্দোলন করে গেছেন, আপনারা অবগত আছেন। ফালতু আন্দোলন করলে কেউ না করবে না। দেখুন আপনার কাগজে আমি একটা কাগজে লিখে দিলাম, আপনি মেনে নেবেন। আপনি কি এনডিপিএস একটা পড়েছেন? আপনি কাগজে আপনি কি এনডিপিএস একটা পড়েছেন? আপনি কাগজে লিখে নেবেন। এখন কি আপনি আইনটাকে ভঙ্গ করে আপনার করে দরকার, আপনাকে জানার দরকার। দেখুন আপনার মাধ্যমে এরকম মিডিয়া কাজ করবে। গাঁজাতে পোড়ানো হয়েছে কোথায়? মিডিয়ার কাছে কোনো মিডিয়াকে নিয়ে গিয়ে গাঁজাটা নষ্ট করা হয়েছে, মিডিয়া নিয়ে গিয়ে পোড়ানোর কোনো প্রভিশন নেই। পরের কাইন্ড ইনফরমেশন
বলেছেন? কোনো provision নেই। কে বলেছে? ও আপনি এনডিপিএস পড়েননি জানেন আরে আপনি বলে দিচ্ছেন। গাঁজাগুলো ধরেছে, গাঁজাগুলো নষ্ট হয়েছে, কি হয়েছে, এটা হ্যাঁ। সরকার অফিসিয়ালি ভাবে দেবে না? না দেবে না তো, না আমরা দেবে বোধহয় না, পরিবারতন্ত্র না থেকে দেবে বেরিয়ে না, গেছি। মিডিয়া দেবে না। না আমরা দেবে বোধহয় না, পরিবারতন্ত্র থেকে দিতে বেরিয়ে বাধ্য গেছি। নয়। এটা অন্যদিন আলোচনা করব, এটা অন্যদিন আলোচনা করব। রাজ্যের মানুষ বুঝে, রাজ্যের মানুষ অবুঝে, রাজ্যের দেখুন, মানুষকে পরিবারতন্ত্র বোকা সব- বানিয়ে একবার আমি- ক্ষমতায় আসা যায়, বারবার অনির্বাণ বাবু, ক্ষমতায় আসা যায়। অনির্বাণ বাবু, প্রশ্নটা শুনুন। প্রশ্নটা হচ্ছে, যেই মুহূর্তে লোকসভা নির্বাচন খুব নিকটে চলে এসেছে, উত্তরপ্রদেশের দায়িত্বে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আসা হলো, কেন আগে থেকে তিনি সক্রিয় রাজনীতিতে আসেননি? হঠাৎ করে কেন ভোটের আগে এলেন? প্রিয়াঙ্কা গান্ধী আগে থেকে কংগ্রেসের প্রচার করেনি বা কংগ্রেসের দলে যুক্ত ছিলেন না, সেটা ভুল কথা হবে। করেছে, কংগ্রেসের অত প্রচার সাংবিধানিক- করেছে, কংগ্রেসের প্রচার অত করেছে, বেশি কোনো কিন্তু কংগ্রেস ছিলেন সক্রিয় না। রাজনীতির কথা বলছি। সক্রিয় রাজনীতি কংগ্রেসের ক্যাম্পেইনিং করেছে, স্টার ক্যাম্পেইনারও ছিলেন উনি 2014 সালে, উনি প্রচার করেছেন, সক্রিয় রাজনীতি ছিলেন না। সক্রিয় রাজনীতি। 2014 সালে যখন দেখেছেন উনি যে আজকে দেশটাকে একটা ত্বরান্বিতে গিয়ে ঠেকিয়েছে, যখন দেখছে যুব সমাজ আজকে রাজ্যে দিশেহারা, আজকে দেশের মধ্যে যুব সমাজের ভবিষ্যৎ একটা অন্ধকার গলিতে কানাগলিতে চলে গেছে, তখন মনে করছে প্রিয়াঙ্কা গান্ধী যে এখন দরকার আছে এই সময় প্রটেস্ট করার, এই দলটার বিরুদ্ধে জাতপাতের নামে নয়, ভারতবর্ষ অক্ষুণ্ণ এবং ভারতবর্ষ এক, এই ভারতবর্ষকে বাঁচাতে হলে আজকে প্রতিবাদ করার দরকার। শুধু প্রিয়াঙ্কা গান্ধী নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আজকে প্রতিবাদ করা দরকার। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের আমার গুরুজনদের, আমার বন্ধুবর্গদের, আমার সবাইকে, রাজ্যের যত জনগণ আছে সবাইকে সচেতন হন, প্রতিবাদ করুন। এই যে জাতপাতের নামে ভারতবর্ষের, এটা আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি, আমরা এক, আমরা অভিন্ন। আমাদের এই সংস্কৃতিকে বাঁচাতে হলে কংগ্রেসই শ্রেষ্ঠ বিকল্প ভারতবর্ষে। ম্যাডাম, একই প্রশ্ন নিয়ে আসবো যে প্রিয়াঙ্কা গান্ধী এতদিন মানে সক্রিয় রাজনীতিতে যোগদান করেননি, যে হঠাৎ করে লোকসভা নির্বাচনের আগে এলেন। রাজ্যেও সে একই ঘটনা, যে প্রজ্ঞা দেববর্মন রাজনীতির সঙ্গে এই নামটা কোনোদিনই ছিল না, হঠাৎ করে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর যখন প্রার্থী তালিকা ঘোষণার পালা এলো, তখন কিন্তু হঠাৎ করে পূর্ব আসনে কংগ্রেস থেকে এই নামটা উঠে এলো যে প্রজ্ঞা দেববর্মনকে বসা হবে। সেটা কি পরিবারতন্ত্র মেনে? এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন যে রাজ পরিবারের সদস্য এবং উচ্চ শিক্ষিত বলে ওনাকে বসানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, জনজাতি অংশের কি একজনও মহিলা নেই, একজনও মেয়ে নেই যে ওনার সমতুল্য শিক্ষিত বা ওনার চাইতে উচ্চ শিক্ষিত কেউ নেই? যেটা ওনাদের মানে হিস্ট্রিতে আছে, এরা মানে হ্যারিডিটি মেনটেন করছে, যেটা শিখেছে মানুষ, তো যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষার পরিচয় দিয়ে যায়। দেখুন, উনি বলেছিল যে নিট অ্যান্ড ক্লিন ফেস, তো আমি নিট অ্যান্ড ক্লিন ফেসের মানে কি, এটা জনগণ যারা দেখছে তারা ভালোই বোঝে। কারণ কি, দেখেন, ত্রিপুরা সি ক্যাটাগরির স্টেট, যেটা জন্মলগ্ন শুরুর থেকেই হয়েছিল। আর একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, এই যে চমক, একটা কেউ থাকে হ্যালোসিনেশন আর আপনার ইলিউশন, এটার মধ্যে একটা পার্থক্য থাকে। হ্যালোসিনেশন মানুষকে এটা ভ্রমিত করে যে হ্যাঁ এত হবে, এই হচ্ছে। যেখানে আমি তোমাদেরই লোক, এই কথাটা বলার মতো কেউ থাকে না। যেখানে আমার ব্র্যান্ডের প্রয়োজন হয়, সেখানে যে কতটা রাজনীতি যে আজকে দেখেন আমরা যেখানে বসেছি, হ্যাঁ, রাজনীতি যদি বলেন আপনি, এটা হচ্ছে ফেস, আপনার ফেস ইন দ্য সেন্স আপনি একটা রিপ্রেজেন্টেটিভ। এখানে কি আপনি কতটা শিক্ষিত, আপনি কোন পরিবারের, এটা ব্যাপার আপনার এটা মানে রাখবে, আপনি কোন দলের সেটাও মানে রাখবে না, মানে রাখবে এটা যে আপনি যদি ব্র্যান্ডের কথা আসে ম্যাডাম, আপনি তাহলে কার লোক, আপনি কার লোক বলতে হয় যে আজকে- বিজেপিতেও কিন্তু এরকম অনেক ব্র্যান্ডের ফেস রয়েছে। যেরকম হেমা মালিনী রয়েছেন, দেখুন, এমন অনেকেই রয়েছেন। যেটা শোনেন না, আমি যেটা বলছিলাম, আপনারা যদি পরিবারতন্ত্রে যান, মানে না, আপনি পরিবারতন্ত্র থেকে বেরিয়ে ব্র্যান্ডের কথাটা উচ্চারণ না, করেছেন, তার জন্য আমি বলছি। যেহেতু আপনি যে ত্রিপুরাতে যদি দেখে থাকেন, আমাদের এখানে কিন্তু এরকম ফিল্ম ইন্ডাস্ট্রি বা এসব কিছু নেই। এখানে ওই একটা রাজার সেন্টিমেন্ট কাজ করবে, যেহেতু রাজন্য আমলের রাজার ত্রিপুরা, সেই জন্য। তাহলে আমার যদি বলার থাকে, তো প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুরের যদি এতই থাকতো, উনি নিজেই তো লড়তে পারতেন পূর্ব আসনে। এখন বলে দলের সিদ্ধান্তটা সবসময় কেন শুধুমাত্র মানে পরিবারের দিকে কেন্দ্রীভূত হয়? আজকে জওহরলাল নেহরুর মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে ভারত শাসন করছে, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ওনাদের কি সমস্যা আমি তো বুঝতে যদি আপনি দেখেন, ওনারই দুইটা ছেলে, রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধী বাইফার্কেটেড। আপনি যদি এখনো দেখেন, মানিকা গান্ধী, সোনিয়া গান্ধী টোটালি ডিফারেন্ট বাইফার্কেট, অথচ একটা ফ্যামিলির। ব্যাপারটা কি হয় জানেন তো, তেলে জলে যেরকম মিশ খায় না, আপনি দেখবেন তেল জল আলাদা থাকবে, যতই মিলাবার চেষ্টা করেন, তেমনি কংগ্রেসের ক্ষেত্রে যদি থাকেন, সেটার মধ্যে গোড়ায় গন্ডগোল। ওনারা শুধুমাত্র দল দল দল, আমার দল শাসনে থাকতে হবে, আমার দলে শাসনে থাকলে, হ্যাঁ, আপনি যদি দেখেন কংগ্রেস দলের ভূমিকা যদি দেখেন, আমি একটা শুধু এক্সাম্পল দেব, প্রণব মুখার্জি, আপনি যদি দেখেন বাঙালি প্রথম আমাদের রাষ্ট্রপতি হয়েছে। প্রণব মুখার্জি কখন থেকে ছিলেন বলেন তো রাজনীতিতে, কংগ্রেসের রাজনীতিতে? আপনি যদি বলেন, ওনারা যদি বলে দলতন্ত্রকে ওনারা বিশ্বাস করে না, ওনারা সবসময় যোগ্য লোককে মানে সম্মান দেয়নি। প্রণব, মানে আমাকে বলতে দেওয়া হচ্ছে না, উনি শ্রীমতী শ্রদ্ধায়া আপনার ইন্দিরা গান্ধীর সময় থেকে
প্রায় প্রতিটা টেনিউরে উনি ছিলেন, কিন্তু ওনাকে কোনোদিন প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, এবং ওনাকে যে রাষ্ট্রপতি করা হয়েছে, ভারতবর্ষের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির জন্য কংগ্রেস সাপোর্ট করলো, তাহলে কি আপনি কে দিয়েছে বলেন তো? কার রেজিমেন্টে? আপনি অবমাননা করছেন নাকি? ওনারা বলে আপনি আমরা রাষ্ট্রপতি সাম্প্রদায়িক। পদটাকে অবমাননা করছেন আমাদের নাকি? টেনিউরে ফার্স্ট মানে বিজেপি আমি বলছি গভর্নমেন্ট আপনি কি রাষ্ট্রপতি পদটাকে অবমাননা করছেন? ডক্টর আব্দুল কালামকে প্রথম মানে মুসলিম আপনি মোহামেডান রাষ্ট্রপতি দেওয়া হয়েছে। এবং আমাদের যে গর্বের বিষয়, প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে বানিয়েছে? বিজেপি সরকার, বিজেপি সরকার। আবার ওনারা বলে বেড়ায় যে বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি পিক এন্ড চুজ পলিসি করে। আপনি যদি সবচেয়ে বেশি গণতন্ত্রের উদাহরণ চান, ওই যে দেখেন, আমার কথা যেন জনতা না বুঝতে পারে, শুধু শুধু আমাকে ইন্টারাপ্ট করছে। ইট ইজ দেয়ার কালচার। আপনি যদি বলেন এই হচ্ছে কনস্টিটিউশন মানে না, আমি কেন বিভ্রান্ত করবো? মানুষ কি বুঝতে পারছে না? আরে আপনি কি বলছেন? এখানে সব সৎজন্য দেখছে। অনির্বাণ কথার মানে হচ্ছে যে গৌতম বুদ্ধের নির্বাণ লাভ করা। উনি এত অশান্ত ক্রিয়েট করছে যে আমি স্টুডিওতে বসে বলতেই পারছি না আমি কেন মিথ্যা কথা বলবো। আমি বললাম না, সত্যকে আপনি সত্যতে কিভাবে প্রমাণ করবেন? আরে দাঁড়ান না ভাই, আমাকে একটু বলতে দেন। দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং প্রথম বাঙালি যাকে দিয়ে শুধু কংগ্রেস রাজনীতি খেলে গেছে, রাজনীতি খেলে গেছে প্রণব মুখার্জিকে নিয়ে, ওনার যোগ্য সম্মান স্বীকৃতি দিয়েছে বিজেপি গভর্নমেন্ট। হ্যাঁ, বিজেপি টেনে রয়েছে। আমার কথা শুনুন, উনি বলেছেন কি? উনি বলেছেন, আমি বলছি না, দেশবাসী বলেছে। ঠিক আছে, না হয়নি। তাহলে কি উনি রাষ্ট্রপতি, উনার প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েছেন কংগ্রেস সমর্থন করেছিল? আরে রাখেন, বিজেপি গভর্নমেন্ট দিয়েছে ওনাকে, বিজেপি সমর্থন। বিজেপির এটা আপনি বলুন, বিজেপি বুঝেছে যে একটা লোককে সর্বোচ্চ সম্মান কতটা দেওয়া হয় রাষ্ট্রপতি। উনি বলছেন প্রধানমন্ত্রী সম্মান দেওয়া হয়নি, রাষ্ট্রপতি ওনাকে করে দেয়। তাহলে রাষ্ট্রপতি পদটাকে আপনি বলুন, বলছেন আরে কেন মনে করেন সর্বোচ্চ? আমি বললাম তো, আই ফিল প্রাউড, উই ফিল প্রাউড। কে দিয়েছে? আপনারা কেন দিলেন না? ওনার প্রশ্নটা হচ্ছে যে প্রণব মুখার্জিকে কেন প্রধানমন্ত্রী করা হয়নি? ওনার প্রশ্নটা হচ্ছে, অনির্বাণ বাবু, ওনার প্রশ্নটা হচ্ছে, উনি আজকে মিডিয়াতে আজকে মুখ ওনার প্রশ্নটা হচ্ছে আমাদের যোগ্য সম্মান দেওয়া। তাহলে আমি একটা কথা বলবো, আমি লালকৃষ্ণ আদবানির প্রশ্ন যাব, ওনার কাছেই যাব, কিন্তু ওনার প্রশ্নটা হচ্ছে যে কেন রাষ্ট্রপতি বানানো হয়েছে প্রণব মুখার্জি, কেন প্রধানমন্ত্রী করা হয়নি? রাষ্ট্রপতি যখন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করেন, উনি কি বলেছেন কোনোদিন আরে প্রধানমন্ত্রী কেন করা হয়নি? কিন্তু উনি কি বলেছিলেন আমি রাষ্ট্রপতি হতে চাই? আপনারা যে আপনি বলছেন, বলুন, আরে কি বলেন ভাই? এটাই কালচার, আপনারা জোর করে, আপনারা যেটা মানুষকে একটা সময় তো প্রণব, আপনাদের কথাটা সত্যি, আর আমরা তো সবাই কিছু জানি না। একটা সময় তো প্রণব মুখার্জি প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়েছিলেন, কিন্তু উনি কি প্রটেস্ট করেছেন যে আমি রাষ্ট্রপতি হব না বা নির্বাচন থেকে? কিন্তু উনি তো এগিয়েছিলেন, সরে দাঁড়িয়েছেন উনি রাষ্ট্রপতি থেকে। রাষ্ট্রপতি তো সর্বোচ্চ পদ দেশে, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ এবং গণতান্ত্রিক পদ। রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক পদ, উনি সর্বোচ্চ। উনি কি কোনদিন বলেছেন যে আমি প্রধানমন্ত্রী হতে চেয়েছি, আমাকে কংগ্রেস করেনি? উনি কোনদিন বলেছেন? না কংগ্রেসের বিরুদ্ধে কোনদিন কথা বলেছেন? লালকৃষ্ণ আদবানিও আপনাদের দলের বিরুদ্ধে এখন একটু একটু মনোভাব ব্যক্ত করছেন, যোগ্য সম্মান পাচ্ছেন না। এবারে ওনাকে কোনো লোকসভা আসন থেকে দাঁড়াতেই দিলেন না। উনি যে আসন থেকে দাঁড়াতেন সেখানে অমিত শাহজি দাঁড়িয়ে, ওনাকে দাঁড়াতে দেওয়া হয়নি, কথাটা অত্যন্ত এটা অন্যায় একটা মানে প্রসঙ্গ। ও গান্ধীনগর ওনার ইলেক্টেড সিট ছিল, মানে উনি এখান থেকে সবসময় নির্বাচিত হতেন। ওনাকে বলা হয়েছিল, উনি দেখুন, এটাই হচ্ছে বিজেপির মহানতা, উদারতা। হ্যাঁ, যে আপনি সবসময় না, ওই যে আমি বললাম না, আপনি যদি একটা পাকাল মাছের সাথে একটা তিমি মাছের তুলনা করেন, যেরকম হবে না, এরকমই হবে। কংগ্রেসের সাথে কোনোদিন বিজেপির হয় না, যেখানে শুরুটাই শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ, এবং আমাদের সবচেয়ে বড় যেটা একাত্ম মানব দর্শন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের, যেটা আদর্শে আমাদের দল অনুপ্রাণিত, পঞ্চনিষ্ঠায় বিশ্বাসী। তো আপনি লালকৃষ্ণ আদবানির কথা যদি বলেন, পিতা কখনো পুত্রের সাথে কম্পিটিশনে আসে না। উনি এখন আমাদের বয়োজ্যেষ্ঠের সবচেয়ে বড়, আমাদের সর্বোচ্চ, আপনার অটল বিহারী বাজপেয়ীজি, উনি হচ্ছে আমাদের দলের অভিভাবক। ওনার কাছেই আশীর্বাদ নিতে সবাই গেছেন, এবং উনি নিজেই স্বইচ্ছায়, এবং ওনার মেয়ে প্রতিভা আদবানি, ওনাকেও বলা হয়েছিল যেন ওই কন্টেস্ট করেন। কিন্তু দেখুন, এটাই হচ্ছে মহানাত। উনি কি বলেছেন যে আমার মেয়ে জার্নালিস্ট, প্রতিভা আদবানি ব্যক্তিগত জীবনে একজন সাংবাদিক। উনি বলেছে সে তার মানে ব্যক্তি স্বাধীন সত্তা নিয়ে কাজ করে। তো এখন দেখুন, এই যে পরিবারতন্ত্রের আপনি, এটা হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ, যেটা লিগেসি কিছু হয় না। যেরকম ধরুন, আমরা যেরকম ওকালতি বা ডাক্তারি, বিভিন্ন অধ্যাপনা, এগুলো কি হয়, যদি প্যারেন্টসরা থেকে থাকে তাহলে বাচ্চাদের সুবিধা হয়, অলরেডি সেটা লিগেসি পেয়ে যায়।
যায়, কিন্তু পলিটিক্স কিন্তু ইট ইজ নট আ ম্যাটার অফ লিগেসি। এটা কি জানেন তো, আপনাকে অর্জন করতে হবে। আজকে যদি আপনি বলুন বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, ওনার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি ওনার জীবন দিয়ে দেখিয়ে গেছেন কি করে দেশ মাতৃকার সেবা করতে হয়। যেখানে ওনার প্যানিসিলিন ইনজেকশনে ওনার মানে খুব অ্যালার্জি ছিল, ওনাকে এটাই দেওয়া হয়েছে চক্রান্ত করে। হ্যামলক নামক একটা বিষ মেশানো হয়েছিল মানে হাওয়াতে, যে কারাগারের এখানে, যেন ওনাকে মারা হয়। এটা মানে কি স্লো পয়জনিং এর মাধ্যমে ওকে মারা হয়েছিল। উনি, আপনি একটা এতটা শিক্ষিত, যে স্বাধীন ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিল, প্রথম শুরু তো। আর আজকে দেখুন 21st সেঞ্চুরিতে, যেখানে লাল কৃষ্ণ আদবানি ওনার নিজের সিটটা, মানে আমাদের, আপনি যদি দেখেন আমাদের বিজেপিতে এরকম কোনোদিন হয় না, যে এখানে কোনোদিন হয় না, এটা ইট ইজ নট এ ইনহেরেন্ট প্রপার্টি, যে এটা আমার বাবার কনস্টিটিউয়েন্সি, আমার বাবার কনস্টিটিউয়েন্সি বলে আমাকেই সেখানে হতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। যদি দল মনে করে যে আপনি সেইটার যোগ্য, আপনি যোগ্য কাণ্ডারি হতে পারবেন। এখন আপনাকে স্টিমারের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কোনদিন জলেই নামেননি, সব তো নিজেও মরবেন, ডুবে নিয়ে মরবেন, যেটা কংগ্রেসের হয়েছে। আজকে একটা সর্বভারতীয় দলের থেকে একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে, যেখানে ভোটে টিকে থাকার জন্য এত নোংরা রাজনীতিতে নামছে, যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজকুমারীকে নিয়ে এখানে রাজনীতি খেলা হচ্ছে। তাহলে মনে হয় না যে সাধারণ মানুষ হিসেবে আমরা কোথায় ডেমোক্রেসি পেয়েছি? কেন এখানে একটু লালকৃষ্ণ আদবানির বয়স, ওনার বয়স হয়েছে, কারণ দেখুন সবসময় মানুষের ক্ষমতার মানে নাও থাকতে পারে। কারণ আপনাকে যদি দেশ সেবা করতে হয়, আপনাকে শুধু সাংসদ হতে হবে সেটার কোনো মানে হয় না। আপনি তো দেখুন, আপনাকে কে বলেছে উনি সাংসদ হয়নি, কিন্তু আজকে কোর কমিটিতে উনি ছিলেন। যেটা আমি বলা থাকে যে এরকম অতিথি কিছু থাকে, দেখবেন ঘর পোড়া গরু, ওরা সবসময় সিঁদুর ও মেঘ দেখলেই ভয় পাবে। কিছু কিছু লোকেই থাকে শুধু দে আর প্রফেশনাল পলিটিশিয়ান, ক্ষোভ প্রকাশ করেছে ওনার মেয়েকে দেওয়া হয়নি এর জন্য না, উনি ওনার মেয়েকে, এবং উনি স্বইচ্ছাই করেছিল। কতটা ক্ষোভ প্রকাশ উনি করেছেন, আর কতটা বিরোধী দল চক্রান্ত করে ফলাও করে বলছে, এটা একটা দেখার বিষয়। একেবারে শেষ পর্যায়ে শুনবো। উনি বলছেন ক্ষোভ প্রকাশ কতটা করেছে, আর বিরোধী দল এটাকে বাড়িয়ে চাড়িয়ে বলছে। আর প্রণব মুখার্জি তো ক্ষোভই প্রকাশ করেননি, ওনারা তাও বলছে। থাক, ছেড়ে দিন। কংগ্রেসের প্রোটোকল বুঝুন। আপনি কংগ্রেসের প্রোটোকল জানেন কিনা আমি জানি না, আপনার জানার হয়তো। আমি দেশকে জানবো, কংগ্রেসের যে রাহুল গান্ধী সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি, এটা কিন্তু কেউ ঠিক মানে নিজে নিজে ঠিক করে দেয়নি। আমাদের ইলেকশন হয়, নির্বাচন হয়, কংগ্রেসের সব নেতারা, ভারতবর্ষের যত নেতা আছে, প্রদেশের নেতা আছে, তারা ইলেকশন করে কিন্তু রাহুল গান্ধী আজকে এই সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি চেয়ারে বসে আছেন। আমরা গণতন্ত্র মানি, আমাদের দলে একটা গণতন্ত্র আছে। এই না যে আমি যা বলবো তাই হবে, এরকম না। গণতন্ত্র আছে কংগ্রেস দলে, কংগ্রেস গণতন্ত্র প্রিয়। অরাজকতার মধ্যে গণতন্ত্র। শেষ পর্যায়ে রয়েছে আমাদের আজকের আলোচনার যে বিষয়টি ছিল, যে ত্রিপুরা রাজ্য কি পরিবারতন্ত্রের ছোঁয়া লেগে গেছে। কারণ যে প্রজ্ঞা দেববর্মন আগে কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, আগে কোনোদিন এই মুখটি চেনা ছিল না রাজনীতির পরিচয়ে, তিনি এখন আজকের পূর্ব আসন থেকে তিনি লড়বেন লোকসভা নির্বাচনে। এই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যে দুজন অতিথি ছিল তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে এরই মধ্য দিয়ে আমাদের তথ্যযুক্তি গপ্প অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন, শুভরাত্রি।